দর্শক, আপনারা জানেন যে এই পররাষ্ট্র উপদেষ্টার নারী নক্ষত্র বের হয়ে গিয়েছে। ধর্ষণ মামলায় জেল খাটা একজন চরিত্রহীন ব্যক্তি এবং হাসিনার একজন ঘনিষ্ঠ দালাল ছিল, বিতর্কিত ব্যক্তি, অযোগ্য ব্যক্তি, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোনো কিছু, এমনকি পিএইচডি বানানটাও ঠিক মতো লিখতে পারে না, পিএইচডি বানান লেখে ভুল তার ফেসবুক আইডিতে। তো এরকম একজন লোককে এতদিন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে, এটা জামাতের জন্য ডেঞ্জারাস ছিল। তীব্র সমালোচনার পর প্রথম জামাতের অনেকে জানিয়েছিল যে না, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, জাস্ট একটু প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু আমরা হতাশ হয়ে দেখলাম একটা দেশের কূটনীতিকদের সাথে বৈঠকে গতকাল আবারও সেই কথিত পররাষ্ট্র উপদেষ্টা আমিরে জামাতের সাথে এবং জামাতের প্রেস রিলিজে তার নাম ওই প্রফেসর ডক্টর মাহমুদুল হাসানের লেখা হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। জামাতের অনেকেই আমাদেরকে আশ্বস্ত করেছেন হাইকমান্ডের যে না না, এটা একদম খুব শীঘ্রই একটা সুরাহা করা হবে, ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তীতে আমরা সেই একটা আশার বাণী দেখতে পাচ্ছি। দর্শক, খবরটা আপনাদেরকে একটু শোনাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কসোভোর মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। তো এই সাক্ষাতের ছবিতে কোথাও সেই পররাষ্ট্র উপদেষ্টা, কথিত প্রফেসর, কথিত পিএইচডি এখন আর নেই। এবং জামাত ইসলামের প্রেস রিলিজে উল্লেখ করেছে যে কারা এখানে ছিল। যেমন আলোচনাকালে আমিরে জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের। তো এখানে এই কোনো পররাষ্ট্র উপদেষ্টা বা এরকম কাউকে দেখা যায়নি। এখন পররাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি এটা অবশ্যই সমালোচনাকে রেসপেক্ট জানিয়ে এই কাজ করেছেন। আমরা জোরালো প্রতিবাদ জানি, জামাতের ভিতরেও এটা নিয়ে তীব্র ক্ষোভ, অসন্তোষ ছিল। তো এই জায়গায় দর্শক, দৃশ্যে তাকে আনলো না, এটাই ঠিক আছে, যথেষ্ট। আমরা ধন্যবাদ জানাই আমিরে জামাতকে এই সুন্দর একটা দৃশ্য উপহার দেওয়ার জন্য, যে না, কূটনৈতিক মিটিং, এখানে পররাষ্ট্র উপদেষ্টা নেই। এখানে বিষয়টা এরকম হতে পারে না তিনি ছুটিতে আছেন বা অন্য কোনো কাজে আছেন, অন্য কোনো কাজে এনগেজ, এই কারণে মিটিং এ থাকতে পারেন না। আমির জামাতের পররাষ্ট্র উপদেষ্টা মোটামুটি ভালো বেতন দিয়ে রাখা হয়েছে, সেখানে অন্য কোনো কাজে তিনি থাকবেন আর ডিপ্লোম্যাটিক মিটিং এ থাকবেন না, এটা হয়ই না। অন্য যে কোনো কাজ বাদ দিয়ে একমাত্র হসপিটাল, এমনকি জানাজার টাইমও প্রয়োজনে রিশিডিউল করবে, তাছাড়া কোনো কারণে ডিপ্লোম্যাটিক মিটিং এ আমির জামাতের সাথে অনুপস্থিত থাকার কথা না। তো এটা আমি মনে করি যে এই সমালোচকদের প্রতি সম্মান জানিয়ে এই কথিত পররাষ্ট্র উপদেষ্টাকে সরানো হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কসোভোর মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। 6 অক্টোবর সোমবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর মান্যবর রাষ্ট্রদূত মিস্টার লুলজিম প্লানা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন। মিস্টার অ্যাম্বাসেডর শুরুতেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা চলাকালে গোলাম পরওয়ার এবং এহসান মাহবুব জুবায়ের ছিল। দর্শক, এই পররাষ্ট্র উপদেষ্টাকে শুধু সরালেই হবে না, কোন সিন্ডিকেটের ফাঁদে পড়ে তাকে পররাষ্ট্র, এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে তার অতীত, তার বিতর্কিত কাজকর্ম, তার চরিত্র যাচাই বাছাই না করে পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, কাদের প্রেসক্রিপশনে, এটাও খুঁজে বের করতে হবে এবং কিসের বিনিময়ে, এটা খুঁজে বের করতে হবে। জামাতকে সিদ্ধান্ত নিতে হবে। এটা মিডিয়ায় পাবলিককে বলতে হবে জরুরি না, ইন্টারনালি তারা পর্যালোচনা করবে এরকম একজন ব্যক্তি কিভাবে আমির জামাতের উপদেষ্টা হলো, এতে ভূমিকা পালন করেছে কারা, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, এই পররাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে কিছু কথা আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন। তিনি নাকি কাকে কাকে গ্রেপ্তার করিয়েছেন, সিআইডি নাকি কাকে কাকে খুঁজছে,
ডিবি নাকি খুঁজছে এবং তিনি নাকি হুমকি দিচ্ছেন, স্ক্রিনশট আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন যে অ্যারেস্টের জন্য প্রস্তুত হও, অলরেডি এই কয়জনকে ধরছে, আরো ধরবে আমার বিরুদ্ধে অপপ্রচারের জন্য। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কথা এই পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল হাসান তিনি বলেছেন এটা শিওর না, কারণ যে স্ক্রিনশট গুলো পাঠানো হচ্ছে ওগুলো এডিট করে বানানো যায়। তবে আমি ডিবি, সিআইডি একদম ডিআইজি পর্যন্ত, ডিআইজি পদমর্যাদা পর্যন্ত খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করেছি যে আসলে এগুলো ঠিক কিনা। পরে সেটা জানান না, এগুলো কোনো কিছু না, কাউকে গ্রেপ্তার কিংবা হয়রানি এরকম কোনো প্রমাণ তাদের কাছে নেই। অতএব এই এমনিতেই একজন বিতর্কিত লোক পুরো জামাতকে লজ্জায় ফেলে দিয়েছেন এই কথিত উপদেষ্টা, আবার সে নাকি সমালোচকদের গ্রেপ্তার করাবে, মামলা দিবে, এরকম কথাবার্তা বলছে। তো আমরা যতদূর আমার অবজারভেশন বা খোঁজ খবর নেওয়া যে না, এটা আসলে ফেক কথা, আসলে তিনি কোনো ব্যবস্থা নেননি বা নিতে সক্ষম না, বা এটাই নতুন বাংলাদেশে এরকম একটা ঘটনা, যেমন একজন সমালোচককে যদি পুলিশ ফোন দিয়েও ডিস্টার্ব করে, করুণ পরিণতি হবে, পুরো জামাতের করুণ পরিণতি হবে এর জন্য। এখানে বাক স্বাধীনতার যুগ, এখানে কোথাকার কি এক অর্ধশিক্ষিত বাটপারের সমালোচনা করবে আর তার জন্য পুলিশ ফোন দিবে, ফোন দিলেই পুরো জামাতকে বেকায়দায় পড়তে হবে, পুরো জামাতকে, এই উপদেষ্টার জন্য এর মাসুল দিতে হবে জামাত ইসলামীকে। ক্ষমতা পাওয়ার আগেই পুলিশের ভয় দেখান মানুষকে, তা আমার মনে হয় এটা সঠিক না। কিন্তু আমি বলছি যদি এরকম একটা সিঙ্গেল এলিমেন্ট আমরা পাই, প্রমাণ পাই, কাউকে গ্রেপ্তার, মামলা তো দূরের কথা, জাস্ট কোন একজন সমালোচক এই বাটপারের বা গালিদাতা, গালি দেওয়া এটা অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার, তার একজন সমালোচককে পুলিশ ফোন দিয়েছে, ফোন রিসিভ করুক বা না করুক, পুলিশ থ্রেট দিয়েছে বা দেয়নি এটা ভিন্ন, জাস্ট ফোন দিয়েছে বা মেসেজ দিয়েছে, আমরা যদি এরকম কোনো প্রমাণ পাই, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে এবং খবর আছে। আমরা জামাতের হাইকমান্ডকে বারবার বলছি এবং তারা আশ্বস্ত করছে না কিছু হবে না, কিন্তু যদি পাই খবর আছে। ডিএজি লেভেল পর্যন্ত কথা বলেছি, তারা বলছে যে না ভাই, এটা এটা এরকম কোনো কথা না, এরকম কিছু বলে নেই। আর নতুন বাংলাদেশে এক ডিএজি হেসে উড়িয়ে দিয়েছে, না এটা এই নতুন বাংলাদেশে একজনের সমালোচনা করলো, ফেসবুকে লিখলো আর তাকে পুলিশ ধরে নেবে, আপনি এটা বিশ্বাস করেন কিভাবে? অতএব এরকম কিছু হবে না, আর হলে একদম 12টা বাজিয়ে ফেলা হবে। জামাত ক্ষমতায় আসবে এটা বিএনপি ধরে নিয়েছে, বিএনপি বিশ্বাস করে ফেলেছে। ক্ষমতায় আসার পর কি হবে সেই পর্যালোচনা করছে বিএনপি, এটা ইন্টারেস্টিং। দর্শক, রাজনীতিতে পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি। সত্যের চাইতে বা ফ্যাক্টের চাইতে পারসেপশন বেশি ইম্পর্টেন্ট। ভোটের রাজনীতিতে বিজয়ের ক্ষেত্রে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে বাংলাদেশের এস্টাবলিশড পারসেপশন হচ্ছে যে ইসলামপন্থীরা ভালো, হুজুররা ভালো, যোগ্য, সব ঠিক আছে, কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসা এদের পক্ষে সম্ভব না, এককভাবে ক্ষমতায় আসা, টিকে থাকা এটা ইম্পসিবল, এটা একটা পারসেপশন ছিল। সেই জায়গায় জুলাই গণবিপ্লব পুরো বাংলাদেশের পলিটিক্যাল পারসেপশন চেঞ্জ করে দিয়েছে, স্পেশালি ডাকসু জাকসু ইলেকশন পলিটিক্যাল পারসেপশন আরো চেঞ্জ করে দিয়েছে। যেমন এরকম একটা পারসেপশন ছিল যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতেও পারে, ডাকসুতে জাকসুতে কোনোদিন জিততে পারবে না, এরকম একটা হিসাব ছিল। সেই ডাকসু জাকসুতে শুধু জিতেছে না, ইতিহাস সৃষ্টিকারী বিজয়। এরপরে বিএনপি, বামপন্থী, প্রথম আলো, ডেইলি স্টার, ডিপ স্টেট সবাই বিশ্বাস করা শুরু করেছে, সবার মধ্যে এই পারসেপশন ঢুকে গেছে যে না, জামাত ইসলামী ক্ষমতায় আসবে, আসতে পারে, জনগণ ভোট দিবে। যার ফলশ্রুতিতে এখন বিএনপির মধ্যে পারসেপশন জামাত ক্ষমতায় আসবে, বিএনপির পারসেপশন স্পষ্ট জামাত ক্ষমতায় আসবে। আমি একটা বক্তব্য বিশ্লেষণ করব
আমার প্রত্যেকটা আলোচনায় কোনো না কোনো নিউজ অ্যানালাইসিস আপনারা জানেন, দু একটা নিউজ অ্যানালাইসিস ছাড়া দুই একটা বিষয়ভিত্তিক আলোচনা করি, বেশিরভাগই নিউজ অ্যানালাইসিস, 99% ভিডিও নিউজ অ্যানালাইসিস। তবে এখানেও বিএনপির একজন নেতার একটা বক্তব্য বিশ্লেষণ করব। বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল বলেছেন, জামাত ক্ষমতা এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে। শুধু সোহেল ভাই না, আরো অনেক বিএনপি নেতারা, বিশেষ করে আমি স্থানীয় পর্যায়ের নেতাদের ক্ষেত্রে বেশি দেখছি, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া লেখালেখি করেন, যে জামাত ক্ষমতা আসলে এই এই এই, মানে বিএনপির পর্যালোচনা এখন জামাত ক্ষমতা আসার পরে কি হবে সেটা, কিন্তু ক্ষমতায় আসবে এই পারসেপশন তাদের মধ্যে ঢুকেছে বলেই তো ক্ষমতা আসার পর ভালো না খারাপ এই পর্যালোচনা। ঠিক আছে, তার ক্ষমতা আসার পর খারাপ কি হবে সেটা এখানে আলোচনার বিষয় না, মানে ক্ষমতায় আসবে এই পারসেপশন যে তাদের মধ্যে ঢুকে গেছে এটা বোঝানো আমার উদ্দেশ্য। বিএনপি যদি বিশ্বাস না করতো জামাত ক্ষমতায় আসবে, তাহলে তার কখনোই বলতো না জামাত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে। আর ক্ষমতায় আসতে পারে, আসবে, এই বিশ্বাসের পর আপনি পর্যালোচনা করছেন ক্ষমতা আসার পর কি হবে। দর্শক, জামাত ক্ষমতায় আসার পরে কি হবে এটার জবাবটা আগে দিই। জবাব হচ্ছে ডাকসু। ডাকসুতে কত কথা আপনারা শুনেছেন না, কত মিম ভিডিও, সালমান শাহর সিনেমা, সালমান শাহ একটা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ভিপি থাকে, একটা সিনেমা দেখছি, শাবনূর এরা নায়িকা থাকে বা অন্য কোনো নায়িকা, আমি নিজে দেখেছি। তো সেখানে যে আমি ভিপি, এখানে কি মানে শরীর প্রদর্শন করতে এসেছো, শালীন পোশাক পরে আসতে হবে, এইসব পোশাক পরে আসা যাবে না, এরকম ধমক টমক সালমান শাহ দিত আর কি। তো ওটা দিয়ে বোঝানোর চেষ্টা করতো যে এই শিবির যদি ডাকসুতে যেতে তাহলে সবাইকে হিজাব করতে হবে, মোরাল পুলিশিং করবে, প্রেম করতে পারবে না, ডেটিং করতে পারবে না, এই হবে সেই হবে, কত উল্টা পাল্টা কথা। কিন্তু কই, শিবির এসেছে, শিবিরকে ভোট দিয়েছে, শিবির ক্ষমতা এসেছে ডাকসুতে, কেমন কি কি দেখেন, কি মনে হলো? ঠিক আছে না সব? এইটাই, শিবির ক্ষমতা এসেছে, সবকিছু সুন্দর, কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত আসে না, একটা নিরাপদ পরিবেশ, উন্নয়নের জন্য তারা কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা নেই, ভবঘুরে নেই, মাদকের আখড়া নেই, কিন্তু বৈধ যে সিগারেট এটা চলে, সমস্যা নেই, কোনো মোরাল পুলিশিং নেই। প্রেম করে, ডেটিং করে, শামসুন্নাহর হলের কোনায়, রোকেয়া হলের ওই কোনায়, টিএসসিতে, বিভিন্ন জায়গায়, আবার এখন মলচত্বর বা বিভিন্ন জায়গায় বসে বসে আপনি ঘন্টার প্রোগ্রাম ডেটিং করতে পারেন, কেউ কাউকে ইপটিজিং করবে না, ডিস্টার্ব করবে না, মোরাল পুলিশিং করবে না। খাবারের মান রাতারাতি মোটামুটি ভালো একটা অবস্থানে এসেছে, হলগুলোতে শিক্ষার্থীর জন্য ফ্রিজ ঢুকছে, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ঢুকছে, কত সুন্দর পরিবেশ। কোনো অসুবিধা আছে? কারো কোনো আপত্তি আছে যে শিবির জোর করে তাদের মতাদর্শ কারো উপর চাপিয়ে দেয়? এরকম কোনো অভিযোগ নেই এবং কোশ্চিনকালও আপনি পাবেন না। তো সোহেল ভাই যেটা বলছেন জামাত ক্ষমতা এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে, এটা ভুয়া। ওই ডাকসুর আগে যেরকম প্রচারণা চালিয়েছিল এটা এখন ভুয়া প্রমাণিত হচ্ছে, ওইটাই প্রমাণিত হবে। জামাত ক্ষমতা এলে কি হবে? ওই ডাকসুতে যেটা হচ্ছে, উন্নয়ন হবে আর উন্নয়ন হবে, প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, সমালোচনার স্বাধীনতা থাকবে, হিজাব বোরখা পরার স্বাধীনতা থাকবে, না পরারও স্বাধীনতা থাকবে, কোনো মোরাল পুলিশিং করা হবে না, আপনার উপর কিচ্ছু চাপিয়ে দেওয়া হবে না, কাউকে মসজিদে যেতে বাধ্য করা হবে না, কাউকে তাকফির করা হবে না, পূজা রোজা সব চলবে, একটা পিসফুল কোএক্সিস্টেন্স আপনারা দেখতে পাবেন। ডাকসুর দিকে তাকালে যা দেখবেন ওইটাই মডেল, ওইটাই জামাত 2.0। অতএব দর্শক, সোহেল ভাইয়ের অভিযোগ মিথ্যা। এখন সোহেল ভাই কেন বলছেন? এখন তার বক্তব্যের একটা দিক তো বললাম যে তার বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে, তারপরে বাকিটা প্রোপাগান্ডা। এইসব প্রোপাগান্ডা চালিয়ে যে লাভ নেই, এটা ডাকসু থেকে তাদের শেখা উচিত। এক, দ্বিতীয় হচ্ছে সোহেল ভাই এই কথাটা কেন বলছেন? কারণ আমি তো জানি হাবিবুন নবী খান সোহেল ভাই কাদিয়ানি। এখন কাদিয়ানিরা নিজেদেরকে নিজেরা মুসলমান মনে করে, ঠিক আছে, আমিও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করার পক্ষে নই, যদিও বাংলাদেশে সব আলেম ওলামারা কাদিয়ানীদের অমুসলমান ঘোষণার পক্ষে। আমি বলি যে মুসলমান না মুসলমান এটা আল্লাহ দেখবে, তারা নিজেরা মুসলমান দাবি করে, অতএব আমার কাছে সে মুসলমান। আমার ব্যাখ্যা এটা উদার। কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, যেমন কাদিয়ানি কারো কাছে, আমি অনেক কাদিয়ানিকে জিজ্ঞেস করছি, ভাই আপনি কি মানেন আল্লাহ এক, তার কোনো শরীক নেই? বলে হ্যাঁ মানি, আল্লাহ এক, কোনো শরীক নেই। আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন?
বলে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ নবী, কথা আমরা মনে করি না। যদিও তাদের ভেজাল আছে, তাকিয়া নীতি অমুক অনেক কিছু আছে, কিন্তু ওটা তো দৃশ্যমান না, ওটা তো আমি জানি না। আমি জিজ্ঞেস করে দেখেছি, আমার কাছে কাদিয়ানীরা মুসলমান, কিন্তু তাদের ভ্রান্ত আকীদা রয়েছে। কাদিয়ানীরা হজ করে, কোনো সমস্যা নেই, সেখানেও তাদের বাধা দেওয়া হয় না। মুসলমানদেরকে তো আর হজ করতে দেওয়া হয় না, কিন্তু কাদিয়ানীরা হজ করে, সমস্যা নেই। অতএব সোহেল ভাই এই ভয়ে আছেন যে তাকে বা কাদিয়ানীদেরকে আবার জামাত ক্ষমতা আসলে মুসলমান ঘোষণা করে দেয় কিনা, এই ভয়ে বলছেন না। এটারও জবাব হচ্ছে যে সোহেল ভাই সহ আরো যে কোনো নেতা যদি কাদিয়ানী হয়, আমার মনে হয় যে জামাত ক্ষমতা আসলে, এটা আমার ধারণা, যে রাষ্ট্রীয়ভাবে কে মুসলমান কে অমুসলমান এই সব সিদ্ধান্তে জামাত ইন্টারফেয়ারই করবে না। এটা রাষ্ট্রের কোনো বিষয় হতে পারে না। এটা হুজুররা ফতোয়া দিক এবং তারা পাল্টা ফতোয়া দিক। অতএব এটা হাবিবুন নবী খান সোহেলদের প্রোপাগান্ডা জামাত ইসলামীর বিরুদ্ধে। তবে এই প্রোপাগান্ডার মধ্যে দিয়ে একটা সুন্দর পারসেপশন স্পষ্ট হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যদি কখনো জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাই মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। জামাত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। জামাতের লোগো পরিবর্তন এখন পর্যন্ত হয় না, এর মানে তিনি না জানে প্রোপাগান্ডা চালাচ্ছেন। আর জামাতের লোগো এতে বিদেশি শক্তি খুশি হবে কেন ভাই? এটা কোনো কথা? কেন বিদেশি শক্তি খুশি না হওয়ার কারণটা কি? মানে খুশি হওয়া না, এটা তিনি জানেনই না। উনি বুঝাতে চেয়েছেন যে জামাত আকিমউদ্দিন বাদ দিয়েছে লোগো থেকে, অথচ আকিমউদ্দিন গত 15 বছরে জামাতের লোগোতে ছিলই না। মানে সোহেল ভাই না জেনে প্রোপাগান্ডা চালাচ্ছেন, জানেন না। আর লোগো এখন পর্যন্ত ফাইনাল করা হয়নি, তিনি বলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে তার হাফ প্যান্ট পরেও ঘুরবে। কেন হাফ প্যান্ট পরলে আপনার সমস্যা কি? হাফ প্যান্ট তো পরে, হাফ প্যান্ট পরা অনেক লোক জামাত ইসলামী সমর্থন করে। 3 কোয়ার্টার পরা মেয়েরাও শিবিরকে ভোট দেয়। সমস্যা কি আপনার? কোনো সমস্যা নাই, আমাদের তো সমস্যা, আপনার সমস্যা কি? তা আপনি কি মোরাল পুলিশিং এ বিশ্বাস করেন? সোহেল ভাইদের কথা কিন্তু বেকায়দার লাইনে চলে গিয়েছে। এটা আরো জোরালোভাবে প্রমাণ করে যে ভালোভাবে বুঝে গেছে জামাত ক্ষমতায় আসবে, কারণ ক্ষমতা আসার পর কি প্রোপাগান্ডা চালাবে সেটা প্র্যাকটিস করছে।